বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার সামনে যিনি অতিথি আছেন তার নাম হচ্ছে মেজর জাইদি আহসান হাবিব। তিনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যিনি বিডিআর ম্যাসাকার থেকে জীবিত ফিরে আসতে পেরেছিলেন আল্লাহর রহমতে, এবং তিনি একজন প্রত্যক্ষদর্শী। আপনার কাছ থেকে আমরা জানবো যে সেদিন আসলে কি ঘটেছিল। হঠাৎ করে গোফরা চলে যাওয়ার পরে পরে একটি একটা মেয়ে আমার রুমে চলে আসলো স্যার। মেয়ে কোথা থেকে আসলো? এটা ঘটনা আছে স্যার। আচ্ছা, তো নাম হচ্ছে তার লুনা। লুনা স্যার। কোথেকে আসলো এই লুনা? স্যার, তো সেদিকে হন্তদন্ত করে ঢুকে কান্নাকাটি করতেছে, ফোন করতেছে। তো আমাকে দেখে আরো ভয় পেয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটা কোনো ট্রাপ। তারপরে ভাবলাম যেখানে জীবন নিয়ে এখানে চলতেছে, সেখানে এই ট্রাপ আমার আনলিমিটেড, কোনো মানে নেই। তো আমি মেয়ের কাছে গেলাম। কাছে যে আমি যত কাছে দেবো তত দেখে কাঁপতেছিল। তখন আমি আবার করলাম, যখন দেখেছি যে ওর বাবার সাথে কথা বলতেছিল, বোঝা যাচ্ছিল। তখন আমি মোবাইলটা হাত থেকে নিয়ে নিলাম। নিয়ে আমি বললাম যে আঙ্কেল, আমি মেজর জাইদি। উনি তো মেজর জাইদি বলার সাথে সাথে উনি তো হামাও করে কান্নাকাটি শুরু করে দিচ্ছেন ওই পাশ থেকে, ভদ্রলোক। তো বললেন যে আঙ্কেল, আপনি কান্নাকাটি করবেন না, আপনার মেয়ের অবস্থা যা আমার অবস্থা একই, আমি আপনার মেয়ের পাশেই আছি। তো আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবে সে ইজ সেফ। তবে আমি জানি না কিছুদিন পরে আমাকে হয়তো মেরে ফেলবে, বা আমি হয়তো থাকবো না এখানে। যদি আমি বেঁচে থাকি, আপনার মেয়ে বেঁচে থাকবো বা সেফ থাকবে, এই নিশ্চয়তা আপনাকে দিলাম। বাট আপনি একটা কাজ করেন আঙ্কেল, আমাদেরকে এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করেন। আপনার যদি কোনো সুযোগ থাকে, কোনো উপায় থাকে, আমাদেরকে এখানে নিয়ে যান। আমরা এমন জায়গায় আছি, জায়গাটাকে সব বলে দিলাম। তো উনিও তো বলেছে যে উনি আমার স্যার বলতেছে, স্যার তাহলে আপনি আমার স্যার বলেন না আঙ্কেল, আপনি এখন আপনি আমাদেরকে সেভ করেন আগে। এই পরে কথাগুলো বলছে, আবার বলেছে বাবা এই সেই বলে টলে বলতে, তুই দেখে আমার মেয়েটা, আমি যতটুকু পারি দেখবো। তখন ওই মেয়ে আমাকে বলতেছে, তখন বলতো ওই মেয়ে আমাকে বলতো, তখন বলতো যে ভাই আমার ভুল হয়ে গেছে, মানে আপনাকে আমি ভয় করছিলাম। আসলে আমার নাম লুনা, আমি ড্যাফোডিলে প্রথম বর্ষের ছাত্রী মনে হয়, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ে। আচ্ছা, প্রথম বর্ষের ছাত্রী আমি। 5 নম্বর গেট দিয়ে করে ওই ঘুরে না যে ভিতর দিয়ে 4 নম্বর গেট দিয়ে বের হয়ে ড্যাফোডিলে চলে যেত। তো আমি না, তখন তো গুলি ছুটি হয় না, না গোলাগুলির আগে ওরা ঢুকছিল। হ্যাঁ, গোলাগুলির আগে সে ঢুকে পড়ছে। যখন গোলাগুলি শুরু হয়েছে তখন কোনো মতে পালিয়ে ওই এক জায়গায় গিয়েছিল, ওখানে আশ্রয় নিয়েছিল স্যার। তখন কে বা কাহারা ওই দুটা বা আরেকটার দিকে বলছে যে অমুক জায়গায় যাও, বা অমুক আমাকে এখানে নিয়ে এসো। এটা বলুন ভালো বলতে পারবে স্যার, এটা কিভাবে সে আসলো। বিষয়টা রহস্যপূর্ণ। হ্যাঁ, একটু রহস্যপূর্ণ। রহস্যপূর্ণ এই জন্য আমি বলি যে ও যদি ঢুকে থাকে তাহলে তো হেঁটে সে বেরিয়ে চলে যাবে। ও তো ঢুকেছে একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়ে যাওয়া, ও তো ভিতরে ঘুরবার জন্য আর ঢুকে নেই না। তো সে থেকে গেল কেন? না, ঢোকার পরেই কি গোলাগুলি শুরু হয়ে গেল? ঢোকার পরে যখন আপনাকে তো বলে নাই কটার সময় ঢুকেছে, সময় না, সময় বলে এটা বিষয়টা একটু রহস্যপূর্ণ। এবং সে ঢুকলো, তারপরে তার কিছু হয় নাই, হঠাৎ করে সে দোতলায় কি করে উঠে গেল? না, দোতলায় নিচে নাকি স্যার অবস্থান করছিল, সিঁড়ির নিচে। আচ্ছা, সিঁড়ির নিচে অবস্থান করছিল। কে বা কাহারা তাকে বলছে যে তাকে নিয়ে আসে আমার রুমে ঢুকে দিচ্ছে আর কি। এটা পরবর্তীতে স্যার সিআইডি করছে, তদন্ত করছে। তারপর তার সাথে আবার ক্রসটক হয়েছে আমার পরবর্তীতে আদালতে। তো সে বলছিল যে তার এখন ওই অবস্থায় ওই মেয়েটা তো তখন ওই ড্যাফোডিলে পড়ে, এটা বলার পরে তখন আমি তার বাবাকে বললাম। তো বাবা এই অবস্থায় কিছুক্ষণ পরে আস্তে আস্তে বিকেল হতে লাগলো স্যার। তখন মেয়েটা আছে স্যার, তখন আমরা করলাম কি আস্তে আস্তে দিকে টিভি রুমের দিকে গেলাম। টিভি রুমে যেয়ে দেখি যে তখন অনেকক্ষণ পরে দেখি যে ওই নানক আসতেছে, টিভিতে দেখলাম স্যার আমি নানক আসতেছে, এবং সামনে ওই যে গিনি ম্যাডাম, নানক এরা আসতেছে। তখন বুঝলাম যে না, আমাদের কাজ যে নেগোসিয়েশন করে দিয়েছি সেটা তো হয়তো কাজে দিচ্ছে। তো এইটা গিনি হচ্ছেন স্যার এমপি। এই মহিলা ওখানে গেছিল? ওই আমি টিভিতে দেখছি স্যার। আচ্ছা স্যার, টিভিতে এটা ছিল স্যার।
তো এদেরকে আমি টিভিতে দেখি স্যার। তো এই এই অবস্থায় আমরা টিভি তো দেখতেছি, আস্তে 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 বিকাল হতে হতে লাগলো স্যার। বিকাল হতে হতে সন্ধ্যা হয়ে গেল স্যার। তখন আমি আছি, ওই মেয়েটা আছে আর বরুণ আছে। তখন বাইরে দেখি সবগুলো লাইট অন করে দিচ্ছে। তো বাইরে লাইট অন, গোফরান আর আসে নাই? না গোফরান আর আসেনি। আচ্ছা, তারপরে বলো। লাইটে অন করে দিচ্ছে স্যার, অন হয়ে আছে, অন করে দিচ্ছে যখন বাইরে। তখন আমি ভাবলাম যে না, বাইরে যদি লাইট অন থাকে আমার এটা যদি অফ থাকে তাহলে এটা সবাই টার্গেট করবে। তো এটা আমি ইয়ে করলাম যে ঠিক আছে, ইয়ে কি বললাম যে সময় বাইরের মতন অন করে দাও। অন করে দিল স্যার। অন করে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে গোফানের বেডরুমে গেলাম। বেডরুমে যেখানে ওই টিভি আছে, তো টিভি দেখা শুরু করলাম স্যার। তা টিভি দেখতেছি স্যার। ওই সময় ইয়ে সন্ধ্যা 6:30 বা 7টার দিকে বর্তমান যে ডিজি অর্থাৎ ফজলুর রহমান স্যার, উনি একটা বক্তব্য দিলেন যে কমান্ড ফেলিওর। হ্যাঁ, কমান্ড ফেলিওর যখন বললেন স্যার, ওই সময় পাশে পরে আর একটা মেয়ে বক্তব্য দিল। সে হচ্ছে একজন সার্জেন্ট বা হাবিলদারের মেয়ে। বলতেছিল যে সব মনীষা ঠিক আছে, মনীষারও ইয়ে করলো যে ওই সময় বলতেছিল যে অফিসাররা তাদেরকে বাবা কিভাবে মানে অত্যাচার করছিল বা কিভাবে তাদেরকে শোষণ করছিল, এইভাবে অনেক কথা বলছিল স্যার। যখন এই কথা বললো স্যার, তখন হোল পিলখানা ফেটে গেল, যে মানে চিৎকার করে উঠলো, মানে ইয়ে করে তখন মাইকিং করতে লাগলো যে তোমার এখানে অনেক বাসায় কোন অফিসাররা আশ্রয় নিয়েছে, তাদেরকে বের করে দেওয়া হোক। যদি বের করে না দেওয়া হয় তাহলে তোমাদের উপর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন যখন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এইভাবে, তখন ইয়ে বললো যে কি বলে নাম নাকি ওই বলুন, আমাকে বলে যে আপনাকে রাখা সম্ভব হচ্ছে না, আপনি বের হয়ে যান, বেরিয়ে যান, আমাদের তো জীবন আছে। বলে যে যদি না বলে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আপনাকে হ্যান্ডওভার করে দেবেন। তখন এই মেয়ে বলে বাচ্চা ছিল যে আপনি ওনাকে নিয়ে আমি একা থাকবো। তখন বলে যে আমরা গেলে একসাথে যাবো বা থাকলে একসাথে থাকবো। তো এই অবস্থায় আসি স্যার। কিছুক্ষণ পর বসে আসার পরে হঠাৎ করে বিছানা একটা ছিল, বিছানার মাঝখানে আমি আমার তো স্যার ইয়েতে তখন বিল্ডিং একটু একটু হচ্ছে স্যার। তো হাতের বামে হচ্ছে লুনা, ডানে হচ্ছে বরুণ। বসে আছি, আমরা টিভি দেখছি। হঠাৎ করে একটা সৈনিক ঢুকলো, হাতে এসএনজি নিয়ে আসে। আমাকে বলে যে ম্যাচ আছে। তো প্রথমে জিজ্ঞেস করে মেয়েটাকে, আমি বলি যে মেয়েটা আমার মতোই পরে আসছে। তো ম্যাচ আছে? তো আপনি না, ম্যাচ নাই। তো সিগারেট বের করলো, সিগারেট বের করে তাহলে বোনকে বলে বোন একটা ম্যাচ এনে দেবো। বোন একটা ম্যাচ এনে দিল, সিগারেট ধরালো। আমি বুঝতেছি ওর মন্তব্য খারাপ। তো পাইসারি করতেছে দেখে, তো বাসা থেকে আসছে, বললো যে আমার ওয়াইফ আছে, দুটো বাচ্চা আছে, কথা বলছে। আমি মিথ্যা কথা বললাম স্যার, না কথা বলিনি। আমি বললো যে মোবাইল দিল কথা বলার জন্য, আমি বললাম না কথা বলবো। তো এখন বললাম যে একটা কথা বললো যে দেখো তুমি তো ইয়াং ছেলে, তুমি তো বিয়ে করো নাই মনে হয়, বয়স তো কম, তুমি কথা বলো বাবা, তুমি তোমার বাবার সাথে কথা বলো, তাদের দোয়া নাও। কেননা আমি যদি আমার এখন যে অবস্থায়, সেই অবস্থায় যদি মানে কিছুর পর আল্লাহ চাইলে তোমার একই অবস্থা হতে পারে। বলা শেষটার সাথে সাথে চেম্বারে গুলি ঢুকে দিল স্যার। চেম্বারে গুলি চেম্বারে গুলি ঢুকে দিল। তখন আমি দাঁড়া, অটোতে নিয়ে যা। আমার তখন মানে আমি ইয়ে হয়ে গেছি, মানে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত। হ্যাঁ, অটোতে নিয়ে যা, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমাকে কষ্ট দিয়ে মারবি কেন? সিঙ্গেল বাস্ট, একটা অটো বাস্ট নিচের দিকে থাকলে স্যার মানে ব্যাসফায়ার করতে বলবে স্যার। তো বলার সাথে সাথে স্যার মেয়েটা একদম পুরোপুরি ফেট হয়ে গেছে স্যার, মানে
এই অবস্থায় না, ভয় পেয়ে গেছে। গেছে স্যার, আতঙ্কে ভয় পেয়ে গেছে। তখন আমি জাস্ট ইয়ে করে হচ্ছে, এই তুই কি করছিস এটা, তোকে আমি এই শিখেছিলাম একদম মহিলার সামনে মারতে হয়, কিছু জানিস না বলে এই বলে পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো বলে ফেলে। এই বলার পরে দেখি যে সে তাড়াতাড়ি স্যার ওই চেম্বার থেকে গুলি আনলোড করলো, আনলোড করে বলছে আমি আপনাকে মারতে আসিনি, আমি জাস্ট দেখতে আসছিলাম আপনাকে, হ্যাঁ বলে সে তাড়াতাড়ি চলে। আমি যাওয়ার সময় আমি একদম তখন ক্রেজি হয়ে গেছি, স্যার তোমাকে মারিয়ে যেতে হবে, হ্যাঁ এইভাবে থাকতে চাই না, একদম আমাকে পুরা ইয়ে হয়ে গেছি যে মানে বাস্ট হয়ে গেছে আমি। ও তাড়াতাড়ি করে যত মানে ছেড়ে দেমাকে দেবাচ্ছি এই অবস্থায়, হ্যাঁ তাড়াতাড়ি করে চলে গেল। যখন চলে গেল তখন আমার মাথা মধ্যে আসলো যে এই যে থাকে আল্লাহর ইচ্ছা। হ্যাঁ আপনাকে আল্লাহ বাঁচাবে, এই জন্য ওর মনের পরিবর্তন হয়েছে। তো হায়াত মওত আল্লাহর হাতে। আল্লাহ হাফেজ। তো তখন সাথে সাথে স্যার আমার মাথার মধ্যে আসলো যে এইভাবে তো থাকলে তো হবে না, আমাকে তো একটু বুদ্ধি বের যে করতে কোনো হবে, সময় এসে যে কোনো সময় বের করতে হবে। তখন এই লুনাও বললো যে ভাইয়া এখন যদি হয়তো মেয়েটা আমাকে আসতেছে, আমাকেও আমি এখানে থাকবো না, হয়তো আমার জন্য হয়তো আসতে পারবে এরপরে, হ্যাঁ আমি কি হয়েছে আমি চলে যাই। তো বলে তার বাবার সাথে কথা বললো, যা হয় হবে, আমি তার বাবার সাথে কথা বলে সে চলে গেল। তখন আমার ইয়ে বলে যখন যখন আমি ছেড়ে দিয়েছি, এটাও একটু আশ্চর্যজনক না, মেয়েটা চলে গেল ওখান থেকে রাতের বেলা সাহস করে একা একা, মানে ব্যাপারটা বেশ একটু রহস্য স্যার, বাট ওইটা একটু রহস্য। হুম। যাই হোক, হ্যাঁ এটা পরবর্তীতে সিআইডি বিভিন্ন রকমের ইয়ে করছে, এবং তার সাথে আমি যে কথা বলে বুঝছি যে সে আসলেই কিন্তু সে আবার বেরিয়েও যেতে পেরেছে, বেরিয়ে যেতে তাকে কেউ পারছে, কিছু বলে নাই, এটাও একটা আশ্চর্যজনক। যাই হোক, হ্যাঁ। হতেই পারে। তারপর কি হলো, আপনি কি তো করলেন? তখন আমি করলাম কি স্যার, তখন আমি আমার মাথার মধ্যে একটা ইয়ে আসলো যে আবার ওই মাথার মধ্যে খেললো যে দেখি একটু চেষ্টা করি। আমি আমার ছোট ভাই আবার ও আর্মি অফিসার, ছোট ভাইকে আমি রিং করলাম, তখন ইয়ে ছিল স্যার, ছোট ভাইকে রিং করে বললাম যে তুমি এক কাজ করো, তুমি আমার ব্যাটালিয়নের সিও মানে আতিকুজ্জামান স্যার, 40 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, তাকে একটু সাথে আমার কথা বলে দাও, তুমি তার নাম্বারটা আমার কাছে নাই, তুমি জোগাড় করে কথা বলে দাও। তো ও ম্যানেজ করলো স্যার, ম্যানেজ করে আতিক স্যারকে ফোন করার সাথে আতিক সাথে সাথে আমাকে ফোন করছে। হ্যাঁ আতিক স্যার কান্নাকাটি করে, জাইদি তুমি এখনো বেঁচে আছো, তুমি তোমার কথা একটু আগে আমাকে বললো যে তোমাকে নাকি কে তোমার লাশ দেখছে, এই সেই বললো, হ্যাঁ তুমি আমি তো আমি এখানে এখন অনেকটা বন্দির মতন, তখন তুমি ফুলবাড়িতে ছিলেন। স্যার আমার এক কাজ করেন স্যার, আপনি লাট্টু খান ওয়াহিদুজ্জামান যে কোনো একজনের নাম্বার আমাকে দেন স্যার, হ্যাঁ এখন আমার ইয়ে করতেছে। তখন ওদের সাথে ওনার জন্য আমাকে ট্রেনিং করে থামো থামো আমি দিচ্ছি বলে লাট্টু খান ওয়াহিদুজ্জামান সবাইকে নাম্বার দিচ্ছে, ওরা সবাই, হ্যাঁ উনি বলছেন স্যার, উনি ফুলবাড়ি থেকে সবাই আমাকে ট্রেনিং করা শুরু করলো স্যার। তো ওরা বলছে স্যার আমি এখনই আসতেছি স্যার, আপনাকে কিভাবে পাচ্ছেন, আমার জীবন দিয়ে দেবো স্যার। আমি তুমি আস্তে আস্তে আমাকে মেরে ফেলবে, তুমি এক কাজ করো, তুমি ওই গোফান সাহেবকে ইয়ে করো, গোফান সাহেবের নাম্বার দিয়ে দিলাম স্যার। আর একটা কাজ করলাম যে আমি একটা পোস্টার লিখলাম যে আমি মেজর জাহিদি, আমাকে মানে মারার আগে আপনি লাট্টু খান নাম্বার এত, তার কাছে আমার সম্বন্ধে জেনে তারপরে আপনি আমার সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করুন। 2-3 পোস্টার লিখে ওই ভাত টাপ ছিল স্যার, ওগুলোতে টাঙ্গে দিলাম। জানালার বাইরে, হ্যাঁ দেয়ালে স্যার, দেয়ালে ও আচ্ছা, ঘরের মধ্যে ঘরে বেঁধে, আচ্ছা, আচ্ছা। যে ওরা যে আসে যেখানে আসলে দেখতে পাবে, মানে হঠাৎ করে এসে যেন গুলি না করে, এটা আর কি টাইম গেন করে যে ওই যে ছুটি ঘন্টা দেখছি স্যার, ওই ছুটি ঘন্টা ছোটবেলায় ওইটা আমার মাথার মধ্যে আসে যে পোস্টার টোস্টার লাগাতো, হ্যাঁ ওইটা মাথার মধ্যে আসে, ওইটা আমি ওই কাজটা করছি। তো ইন দ্য মিন টাইম দেখেছি হন্তদন্ত করে ঘটনা চলে আসছে, হ্যাঁ আপনি কি করছেন, এখন আপনার লোকেশন তো সবাই জেনে গেছে, হ্যাঁ সবাই জেনে ফেলতেছে, আমি ছাড়া অন্য কেউ যদি এসে ইয়ে করে, তখন আমি ভাবলাম যে এটাও হতে পারে, হি ইজ অলসো রাইট। হ্যাঁ আমি তো আপনি ভালো মানুষ একটা, আপনার লোকজন বলতেছে, আমি তো বলছি আমি যদি বেঁচে থাকি আপনি বাঁচবেন, হ্যাঁ আপনাকে ইয়ে আপনি এরকম করতেছেন কেন, হ্যাঁ সবাইকে জানিয়ে দিচ্ছেন এই সেই এখন লোকেশন। তখন আমি আবার ওদেরকে ফোন করলাম যে তোরা ফোন করার দরকার নাই, হ্যাঁ তোরা ইয়ে কর, মানে ওরা এই অবস্থায় চলতে থাকলো স্যার। ইন দ্য মিন টাইম দেখি আমি দুইজন জেসিওকে পানিশমেন্ট দিয়েছিলাম স্যার, আর্মিতে হয় জেসিও নিতে হয়, ওটা ওই জেসিও ফোন করলো আমাকে, নাম হচ্ছে কুদ্দুস এবং আরেকজন হচ্ছে ফজলু। তো কুদ্দুস সাহেব ফোন করে আমি তো ভাবলাম যে কুদ্দুস সাহেব এবার তার ডিফেন্সটা নেবে আমার উপরে, হ্যাঁ তখন আমি কুদ্দুস সাহেবকে বললাম যে কুদ্দুস সাহেব আপনি এটাই আপনার ভালো সময়,
আপনি গোফরান সাহেবকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার আমার নাম্বারটা, আপনার গোফরান সাহেবের নাম্বার, আপনি ওনাকে বলেন উনি যেন আমাকে মেরে ফেলেন। হ্যাঁ, আমি তো আপনাকে 5 মিনিট দিয়েছিলাম। উনি হাউমাউ করে কেঁদে দিলেন, স্যার আপনি তো স্যার আমাকে স্যার মানে ভালো রাস্তা দেখে দিয়েছিলেন স্যার, আপনি কীভাবে, আমি এটা তো ইয়ে করতে পারবো, কেঁদে দিয়ে বলে স্যার আপনি তো স্যার 40টা বেল ব্যাটলেন, সবাই এখন আপনার জন্য আমরা উদ্গ্রীব হয়েছি, কখন আপনাকে আপনার জীবন্ত দেখতে পাবো, এই সেই বলে কান্নাকাটি করলেন। তো আমি বুঝলাম যে না, সবাই মানে ইল লাইন আছে। হ্যাঁ, তো এরা আবার ওই গোফরানকে বা বিভিন্ন রকমের ইয়েকে বিভিন্ন জায়গায় ফোন টোন করে তখন ওরা শান্ত রাখছিল স্যার। এইভাবে হতে 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 স্যার রাত হয়ে গেল স্যার। রাত হয়ে যাওয়ার পরে তখন গোফরান সাহেব আবার আসলেন। আসার পরে আমাকে মশারি লটকে দিতে বললেন। হ্যাঁ, মশারি লটকে দিল স্যার। মশারি লটকে দিয়ে ওরা চলে গেল। তা আমার তো ঘুম হলো না। ইন্টারনেটে আমার মোবাইলের চার্জও চলে গেল স্যার, চার্জারও ছিল না, চার্জ শেষ। তো এখন অনেক রাতে তারপরে এখন বললেন যে লুনা চলে গেল স্যার। লুনা চলে যাওয়ার পরে আমার গোফরান সাহেব আবার আসলেন। তখন আবার আসলেন, তখন গোফরান সাহেব বললেন যে কই গেল, আমি বললাম যে চলে গেছে। তখন উনি বললেন যে আপনি তো এইভাবে তো আপনার লোকেশন সবাই জানিয়ে দিয়েছেন, এখন এক কাজ করি। আমি ঠিক আছে। তখন উনি আবার তালা দিয়ে চলে গেলেন আমাকে বাহির থেকে, বলে যে চলে যাওয়ার পরে তখন রাত 1টার দিকে উনি আসলেন। আসার আগে উনি আসার পরে একটা বললেন যে আপনার এদিকে আর আসবেন না, আপনার ওই কোনায় থাকেন, এখানে আমাদের কিছু লোক আসতেছে। তো আমি তো আমার বললো যে এদিকে যেন আমি সামনের দিকে না আসি। আমি তো ঠিক আছে। আমি ওইদিকে একদম লাস্ট রুমের শেষের রুমে একদম কোনায় আমাকে দেখে দিল, এর দিকে আমি না আসি। তো ওখানে দেখলাম যে সব কয়েকজন মিলে রাত 1টা অথবা 12:30 বা 1টার দিকে কয়েকজন আসলো স্যার। সিভিল ড্রেস পরাও আছে, আবার মানে বিটার ড্রেস পরাও আছে স্যার। এসে তারা কনফারেন্স করলো একটা। এই কনফারেন্সটা আমি বরুণকে বললাম যে বলুন তুমি এদেরকে চিনতে পারো কি না। বরুণ বললো স্যার আমি একজনকে চিনতে পারছি, বাকিদেরকে চিনি না। তো পরবর্তীতে আমি বরুণকে আবার জিজ্ঞাসা করছিলাম যে বরুণ তুমি যে আমাকে বলছিলে একজনকে চিনছো, ওই নামটা একটু বলো তো। বরুণ কিন্তু তখন আর বলেনি, হয়তো ভয়ে বলেনি স্যার, হতে পারে এটা বলেনি, বাট এই কারণে হয়তো ওর পানিশমেন্টও হয়েছিল আর কি স্যার। তো এই একটা স্যার নোট করার ব্যাপার যে এই একটা কনফারেন্স হয়েছিল রাত 1টায় গোফরানের বাসায়, রাত 1টা ও 12:30 বা 1টা এরকম দিকে। তারপরে ইয়ে করার পরে কনফারেন্স করার পর ওরা চলে যায় তালা দিয়ে। চলে গেল। রাত 3টার দিকে ওরা আসলো আবার, কি বলে গোফরান সাহেব আসে। আমার মশাই আটকে দেওয়া হয়েছে কিনা সব কিছু খোঁজ নিল। বলে যে আপনি থাকেন, শুয়ে থাকেন এখানে। আপনার বরুণকে বললো যে বরুণ যেন আমার পাশে শুয়ে থাকে। হ্যাঁ, তো বলে একটা ইয়ে করে উনি পাশের রুমে গেলেন। পাশের রুমে গিয়ে ঘুম দিলেন স্যার। এখন সকাল হয়ে গেল স্যার। সকালবেলা হয়েতে এখন ও ইন্ডিমিতে এমন একটা রাতে একটা কথা বলেছিল যে স্যার আমরা এমন কিছু করছি বা করতেছি যে আপনি চিন্তা করতে পারবেন না। এটা হচ্ছে একটা ক্লু স্যার। কেন বলছিল, কি চিন্তা করতে, আমার কি মানে আপনার মাথায় আসবে না স্যার এটা। হ্যাঁ, এই কথাটা বলছিল গোফরান সাহেব। তারপর সকাল হয়ে গেল স্যার। সকাল যখন হলো, ও আরেকটা ইয়ে আছে স্যার। ওই সময় বলছিল যে এই কনফারেন্সটা হওয়ার আগে আরেকটা কনফারেন্স হয়েছিল তাদের। সেটা হয়েছিল কোন জেসি বা কারো বাসায় হয়েছিল বা কোথাও হয়েছিল। সেই কনফারেন্সের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে তাপস। আচ্ছা। তো আমি ওই সময় তাপসের নাম প্রথম শুনতে পাই। আচ্ছা। তো এখন এই কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হয়েছিল স্যার যে আমরা এখান থেকে রাতের কনফারেন্সে এখান থেকে আর্মিরা চলে যাবে, আর কেউ থাকবে না। এখন ডিজি হবে তাপস নিজে। তাপস ডিজি হবে, তার দায়িত্ব পালনের, তার এমপির দায়িত্ব, এমপি তখন সে এমপির দায়িত্ব পালন করেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে সে ডিজিবিডির দায়িত্ব পালন করবে। এটা আমাকে বলেছিল গোফরান। আচ্ছা। এবং অন্যান্য বড় বড় পদবিগুলো যেগুলো আছে সেগুলো যতদিন পর্যন্ত বিডিআর থেকে
সরাসরি অফিসাররা না আসবে, উপযুক্ত অফিসার না হয় ততদিন পর্যন্ত ওই ওই তাপস এবং তাপসের দল এরা এরা চালাবে। যখন কি বলে ওই বিডিআর এর থেকে উপযুক্ত অফিসার হবে নিয়োগ মানে হবে, তখন তারা তার দায়িত্ব থেকে চলে যাবে। এইটা হচ্ছে ওই কনফারেন্সের মূল প্রতিবাদ। এবং এটাতে গোফরান ওয়াজ ভেরি হ্যাপি এই এই ইয়েতে, এই সিদ্ধান্তে। না ও এখন আসেন স্যার সকালবেলা ও তো আসলো, আসার তো ঘুম দিল, হ্যাঁ খুব রাগান্বিত হয়ে আসছিল স্যার, রাত 3টা 3:30টার দিকে খুব ঘুম দিল। তো সকালবেলা নিচ থেকে একজন চিৎকার দিয়ে উঠলো, এই গোফরান সাহেব আপনি কই? হ্যাঁ আপনি তো সুসময়ের পাখি, হ্যাঁ না আপনি হচ্ছেন, আমরা সারা রাত ডিউটি করলাম, আপনি এখানে ঘুমাচ্ছেন। হ্যাঁ তখন ও বলতেছে যে তোরা ডিজি হবি, এডিজি হবি, আমার ডিজি এডিজি ডিউটি হওয়ার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ আগেরটাই ভালো ছিল, তোরা নিজের এখন ডিজি হতে চাচ্ছিস। হ্যাঁ আমার কোনো ডিজি হওয়ার ইচ্ছা নাই, হ্যাঁ আমি ডিজি হব না, হ্যাঁ এইটুকু না, এখন তোরা এখন সুসময়ের পাখি সব এইসব বলে তো গালাগালি শুরু হয়, দুই দলের মধ্যে ঝগড়া। তখন আমি দেখলাম যে এইটি যদি তাদেরকে অ্যালাউ করা যায় বা এটা যদি আরও বাড়তে থাকে, ওটা চলে আসবে, ওটা এসে আমাকে দেখলে আমাকে মেরে ফেলবে। তখন আমি ওই ইয়েকে বরুণকে বললাম, বরুণ এক কাজ করো, তুমি গোফরান সাহেবকে, আমি তো বাইরে যেতে পারি না স্যার, আমি তো বাইরে বারান্দায়, তুমি ওনাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসলো। তখন আমি ওনার গোফরান সাহেবকে বলি, স্যার একটু মাথা ঠান্ডা করেন, এখন মাথা গরম করার সময় না, আপনি এক কাজ করেন, আপনি একটু মাথা ঠান্ডা করে ইয়ে করেন, আপনি একটু বসেন। কেন স্যার এটা কী করে, ওরা ডিজি হবে এডিজি হবে, আমি এটা হতে চাই না, আমার এতে দরকার নাই, আগে ছিল ভালো ছিল ওই কি বলে তাপস ডিজি হবে, ডিজি হবে, ওনার এই হলেই ভালো হবে। হ্যাঁ হতো, এখন ওনারা সব ইয়ে হবে। হ্যাঁ এটা হবে না স্যার, এটা হতে দেওয়া যাবে না। আমি কিন্তু আপনি পরে করেন, এখন এই করে, এখন আপনি মাথা ঠান্ডা করেন। তো উনি তখন কিছুক্ষণ পরে টেস্ট করে অস্ত্র নিয়ে চলে গেল। আবার চলে যাওয়ার পরে আমি তখন কি হলো এটা, হ্যাঁ মানে শেষ হয়েও শেষ হইলো না, শেষ হচ্ছে না, আমার এদিকে যোগাযোগ করতে পারছি না, আমার মোবাইলের চার্জ শেষ। তো আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি যে আল্লাহ রাতে যা হচ্ছে কপালে যা আছে হবে। তো হঠাৎ দেখি যে 12:30 বা 1টার দিকে দুপুরবেলা গোফরান সাহেব হন্তদন্ত করে চলে আসলো। আসার পরে বলে যে আপনি ড্রেস পরে নেন। আমি স্যার আমার তো ড্রেস তো সব ঝাঁঝরা হয়ে গেছে, কদ্দম মানে রক্ত দিয়ে মাখা হয়ে গেছে, ওটা পরা যাবে না। তখন উনি করলো কি স্যার, ওনার একটা ড্রেস দিল, একটা নাগরা জুতা দিল, একটা পায়জামা দিল, পায়জামা দিল, তার জিসটা পরে আর একটা শার্ট দিল। তো ওটা আমি পরলাম স্যার, পরে বললো যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাকে আমরা অন্য জায়গায় পাঠাচ্ছি। না ছেড়ে দেবো না, অন্য জায়গায় পাঠাচ্ছি। তো আমি বললাম যে কোথায়? বললো যে আসেন, বলে নিচে নিয়ে নেবো। নিচে নিয়ে দেখি যে একটা পিক আপ আছে, পিক আপের 6 জন সৈনিক পিছনে অস্ত্রসহ আছে স্যার, তাদের চোখ মুখ লাল হয়ে আছে। হ্যাঁ তো আমি সম্ভবত আর্মি স্যার, আমি মানে পিক আপের অফিসাররা সাধারণত সেকেন্ড সিটে বসে। তো আমি আস্তে করে যে সেকেন্ড সিটের দরজা খুলে সেকেন্ড সিটে ঢুকতে ধরছি, আর সাথে সাথে স্যার টানে হেসে পিছনে উঠালো। তখন আমি বললাম যে বলুন তুমি আমার সাথে আসো, ভয় পেয়ে গেছি স্যার। হ্যাঁ তো গোফরান সামনে বসলো, হ্যাঁ আর পিছনে আমাকে জাস্ট কয়েদি মতন করে নিয়ে চলে গেল। তো চলে যে ওই ওখানে একটা ডেইরি ফার্ম আছে, ডেইরি ফার্মের সামনে নিয়ে যে 4 নম্বর গেটের সামনে নামিয়ে দিল। তো 4 নম্বর গেটের যখন সামনে নামিয়ে দিল, তখন আমি মনে করলাম যে আমি তো সিভিল ড্রেসে আছি, এই জায়গায় একটা আমি স্যার একটু সুযোগ নেওয়ার চেষ্টা করলাম। আমি 4 নম্বর গেট দিয়ে আমি আস্তে করে বের হয়ে যাওয়ার চেষ্টা করলাম, মানে অ্যাজ ইফ আমি সিভিলিয়ান। তো তখন একটা পিছন থেকে একজন আসে, একদম ঘাড়ের মধ্যে 2টা ঘুষি দিয়ে শালা মানে বাজে কথা বলছে স্যার, বুঝেছি অসুবিধা নেই, তুই লাইনে দাঁড়া। দেখি যে আরও লাইনে দাঁড়ানো আছে স্যার। ওখানে দেখলাম যে জিসি আশরাফ, আমাদের জিসি নাম্বার 1, হ্যাঁ মানে আমাদের অনেক সিনিয়র আর কি। আমার তো আমার জিসি নাম্বার হচ্ছে 3857 এবার 3587 এরকম একটা নাম। আমার নাম হচ্ছে জিসি নাম্বার 1, তো অনেক সিনিয়র। তো উনিও দেখি যে সিভিল ড্রেসে আছেন, উনি হয়তো ওই লাইনে আমাকে দাঁড় করে দিল।
দাঁড় হলাম স্যার, দাঁড় হয়ে আমাদেরকে নিয়ে গেল স্যার, হাঁটে 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 চলে গেল কোয়ার্টারঘাটের সামনে। কোয়ার্টারঘাটের সামনে নিয়ে গেল, কোয়ার্টারঘাটের সামনে গিয়ে দেখি যে স্যার একদিকে ভাবিরা আছেন, হ্যাঁ, তো একদিকে সিভিল ড্রেস পরা কিছু লোক আছেন, আরেকদিকে আর্মি অফিসার ড্রেস পরা। ওই যে একজন ছিলেন কামরুজ্জামান সাহেব, ওনারা ছিলেন সব আপনার। স্যার তখন ওখানে আমি আবার একটা চেষ্টা করি স্যার, যে সিভিল ড্রেসে যারা আছে, আমি যেহেতু সিভিল ড্রেস পরা, ওখানে যাওয়া যায় কিনা। তো ওখানে যেতে হচ্ছে স্যার, ওই যে আবার মাঠ। তো ওই সময় একটা উপর থেকে একটা ছেলে ছিল স্যার, আমাদের 40 রেল ব্যাটালিয়নের উপর থেকে অস্ত্র সহ ছিল, ও কান্নাকাটি হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে, স্যার আপনি এখানে, আমি আপনাকে করছি, আমি আপনার সৈনিক, আপনাকে আমি এখন ডিউটি দিচ্ছি স্যার, এবং কান্নাকাটি করে করছে। তখন ওকেও পিটানো শুরু করে দিচ্ছে, আমাকেও পিটানো। এই পিঠে আমাকে আবার ওই কামরুজ্জামান স্যারের ওখানে ঢুকে দিল স্যার। যে ঢুকে দেখেছি কামরুজ্জামান স্যার আছেন ওখানে, তারপর ইস্তিয়াক, মোবারক, আরও কয়েকজন দেখলাম স্যার ওখানে আছে আর কি। তো স্যার ওরা তো সব ওরা মানে দৌড় সই পড়তেছে, পড়তেছে স্যার, সোজা পড়তেছে। তো আমি ওই হিসেবে যাই ওদের সাথে সামিল হলাম। তো আমাকে জিজ্ঞাসা করলো, তখন আবার বিভিন্ন রকমের তাচ্ছিল্য করতেছিল, তোরা তার সারা করে এই করছিস, আমাদের এখন দেখ কোয়ার্টারঘাট কেমন লাগে, এইসব বাজে কথাবার্তা বললো। তো আমরা কানে নিলাম না, তাদের রিভেন্স থাকতেছিল, ঝাড়ুক, অসুবিধা নেই। তো এই মিন টাইম হঠাৎ করে দেখি যে 4 জনকে ডাক দিল। যখন 4 জনকে ডাক দিল, তখন আমাদের মধ্যে একটা ইয়ে যে আস্তে 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 মারবে। তখন আমরা যত দেরিতে ডাকে তত আমাদের মানে আল্লাহর কাছে করতেছি, যে আমাদের যত দেরিতে ডাকবে তত আল্লাহর কাছে ওইটাই প্রার্থনা করতেছি আমরা সবাই। তো হঠাৎ করে হতে হতে দেখি যে এমপি রেজা আসলো। উনি হচ্ছেন এরশাদের মনোনীত এমপি, জাতীয় পার্টির ওই এমপি রেজা। উনি এসে বললেন যে আপনাদের এখানে নামগুলো দেন, কারা কারা আপনারা আছেন। যখন এমপি রেজা আসলো, তখন আমার মাথার মধ্যে হয়তো নেগোসিয়েশন হয়ে গেছে। যেমন স্যার আমি তো পিকচারটা আমার ক্লিয়ার, হোল পিকচার, সকাল থেকেই তো আপনি দেখেছেন পুরো ঘটনা, আমার পিকচারটা আমার মাথার মধ্যে আছে। তখন আমি বললাম, একদম বলে স্যার আমরা নাম দিয়ে দিই, যা হয় হবে। হ্যাঁ, তো নাম দিয়ে নাম অনেকে দিতে চাচ্ছিল না, যে আগে যদি আমি স্যার আমার নাম দিয়ে যা হয় হবে স্যার, আমার মনে হয় স্যার এটা একটা নেগোসিয়েশন হচ্ছে। তো আমরা নামটাম দিয়ে দিলাম। আমার প্রথম দরজার মধ্যে আমার নামও ছিল। তারপর নাম দেওয়ার পরে আর দেখি কেউ আসে না, আরও আবার করতেছি যে কী হলো। অনেকক্ষণ পরে দেখছি এমপি যে আবার আসলো, আবার এসে আমাদের 10 জনকে বললো যে আপনার আসেন। এসে আমাদের লাইন ধরে নিয়ে গেলো, আবার 4 নম্বর গেটের সামনে নিয়ে গেলো। 4 নম্বর গেটের সামনে নিয়ে যাওয়া, এই সময় করলাম কি স্যার, আমি আবার ওই সময় আরেকটু, এই সময় আমি একদম মানে ক্রেজি হয়ে গেলাম। ওই সময় হয়তো বিলাল না কি যেন একজন আছেন, উনি ওই উপর থেকে আবার ফায়ার শুরু করে দিচ্ছে, যে কি বলে মিডিয়াটা, হ্যাঁ, ফায়ার শুরু করেছে, আমাদের বের হতে দেবে না। তখন এই যে এখানকার যে একজন নেতা টাইপের একজন লোক, বিলাল না কি জানি নাম, পরবর্তী শুনছি, তো উনি বলেছে তোমাদের বসের সাথে আমাদের বসের কথা হয়ে গেছে, হ্যাঁ, সুতরাং এদেরকে ছেড়ে দেওয়ার জন্য কথা হয়ে গেছে, নেগোসিয়েশন হয়েছে, তোমরা আর একটা গুলি করবা না, এই সেই বলে উনি দেখে খুব হন্তদন্ত করতেছে, মানে করতেছেন আর কি, মানে শাউট করতেছেন। এই শাউটের মাঝখানে আমি আস্তে করে সিভিলিয়ানদের সাথে মিশে গেছি স্যার, 4 নম্বর গেট দিয়ে বের হয়ে। যখন আমি মিশে গেছি স্যার, তখন আর একটা ঘটনা ঘটছে। ওই সময় আমার এক ব্যাটম্যান ছিল, নাম হচ্ছে মিজান। আমি ওই যখন বইটা পড়তাম তখন ওকে আমি পড়াতাম। ও তখন করছে কি, ওই ব্যাটম্যান ও তো বড় হয়ে গেছিল, তখন ও বাদ দিয়ে ওই বাংলা ভিশনে ড্রাইভারের চাকরি নিয়েছিল স্যার। তো ওই বাংলা ভিশনে ওই ড্রাইভার ওই আসে আমাকে জাপতে ধরছে, স্যার আপনি এখানে এই সেই করে। আমি তুই কী করলি, মানে আমি তো হয়ে গেছি। তখন অন্যান্য যারা সাংবাদিক আছে সবাই মিলে আমাকে ধরলো। আমি এই আমি স্যার A to Z যা ছিল আমি বাংলা ভিশনে বললেন, বাংলা ভিশনে না, এবিসি রেডিওতে বললাম। হ্যাঁ, এবিসি রেডিওতে বললাম। এটা হচ্ছে প্রমালগেট হয়ে গেল, মানে লাইভ। আচ্ছা, এই লাইভ হওয়ার পরে স্যার একদম পুরো সিনারি চেঞ্জ। তো এখন আমি বিভিন্ন জন সবাইকে বলি যে আমাকে একটা লিভ দেওয়ার জন্য। হ্যাঁ, কেউ আর লিভ দেয় না স্যার। আমি কি বললাম, এখন পুলিশ ছিল, দেখি যে কোনো জায়গায় আর্মি নাই। হ্যাঁ, আশেপাশে কোনো জায়গায় আর্মি খুঁজে পেলাম না স্যার। তখন তো বিকেল হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, 3:30 বা 4টা, পরের দিন 3:30 26 তারিখ 3:30। তো আমি প্রমাণগত হয়ে গেছে। আমি আবার করতেছি, বিভিন্ন জায়গায় খুঁজতেছি, কেউ আমাকে আর লিভ দেয় না। তো ও
আবার মানে তখন আমি আর ও দুজন মিলে চেষ্টা করতেছি স্যার এ নিয়ে একটা লিফট নিয়ে চলে যাওয়ার জন্য, আর বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। আর ইয়ারা কি বলে ইয়ে যারা কামরুজ্জামান স্যাররা ওরাও বের হয়ে গেছেন, ওদেরকে একদিকে আমি আর সিভিল ড্রেসে আমি একদিকে, আমি তো বক্তৃতা দিয়ে আমি সেপারেট হয়ে গেছি স্যার। তখন এই বলতেছে স্যার আপনি কি চাকরি করেন স্যার, আপনাকে এই সেই বলে একটু গালিগালি করলো আর কি, চাকরিকে গালি দিয়ে বলেছে। ও নিজেই গাড়িটা নিয়ে আসলো, স্যার আমি আসতেছি বলতে একটা ভাঙা একটা বাংলাদেশের গাড়ি নিয়ে আসলো, নিয়ে এসে ওই গাড়িতে আমাকে বসালো, বসে টান মারি নিয়ে এসে আমার মার কাছে দিয়ে ও চলে গেল স্যার। আমরা এতক্ষণ শুনলাম 2 দিনের শ্বাসরুদ্ধকর কাহিনী বিডিআর, এবং এই শ্বাসরুদ্ধকর কাহিনীর মধ্যে আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি, এবং এই বিষয়গুলোর হিসেব মিললেই হয়তো বিডিআর ম্যাসাকারের সম্পূর্ণ কাহিনীটা জাতি জানতে পারবে। এর আগে আমি বলেছি, তবু যেহেতু আমরা প্রায় উপসংহারে পৌঁছে গেছি, এর জন্য আবার আমি একটু রিপিট করছি। একটা হলো যে বিডিআর যে দরবার সেটা 8টার সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শুরু হয়েছিল 9টায়, 1 ঘন্টা দেরিতে। এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা জানি না, এই 1 ঘন্টা কেন দেরি করা হয়েছিল। 2 নম্বর হলো যে এই সময়ের মধ্যে ধারণা করা হচ্ছে, যেটা জাইদি শুনেছেন আর একজন জেসিওর কাছ থেকে, কাদেরের কাছ থেকে, যে এই সময়ের মধ্যে একটি পিকআপে করে বেশ অনেকজন, তারা বিডিআরের পোশাক পরিহিত এবং কিছু সিভিল ড্রেসে সশস্ত্র ব্যক্তি তারা ঢুকেছে বিডিআরের ভেতরে, যাদেরকে এই কাদেররা চেনে না, এদের কাউকেই চেনে না। এবং 3 নম্বর হচ্ছে যে ওখানে কোয়ার্টার গার্ডে একজন অফিসার থাকার কথা ছিল, সেই অফিসার ওই দিন ছিলেন না, কাজেই এই গাড়িটি আটকানোর কোনো উপায় ছিল না। 4 নম্বর পয়েন্ট হলো যে বিডিআরের মধ্যে একদল সৈনিক জানতো না যে এখানে গোলাগুলি হবে, আর একদল সৈনিক অথবা বহিরাগত তারা গোলাগুলি শুরু করেছিল, এবং এতে করে বিডিআরের যারা জানতো না তারা বলেছিল যে এরকম তো কথা ছিল না। তার মানে এখানে হয়তোবা বিডিআরের যে অসন্তোষ ছিল সৈনিকদের মধ্যে, সেটাকে স্বার্থান্বেষী মহল ব্যবহার করেছে তাদের উদ্দেশ্য সাধনে। 5 নম্বর হলো যে গফরানের কাছ থেকে জানা গেছে যে গফরান এবং অন্যান্য বিডিআর যারা হয়তো সংক্ষুব্ধ ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে তাপসের, যিনি ওখানকার এমপি ছিলেন, পরবর্তীতে মেয়র হয়েছেন, এবং সবচেয়ে বড় কথা শেখ পরিবারের খুবই ক্ষমতাশালী একজন ব্যক্তি, সেই তাপস, যিনি শেখ মনির পুত্র, তো সেই তাপস ডিজি হতে চেয়েছিলেন। এটা একটা নতুন আমরা ইনফরমেশন আজকে পেলাম, যে তাদের মধ্যে আলোচনা হয়েছিল, নেগোসিয়েশন হয়েছিল যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বিডিআরে থাকতে পারবে না, সেখানে তাপস আসবে ডিজি হয়ে, যে তার এমপি পদের অতিরিক্ত দায়িত্ব পালন করবে বিডিআরের ডিজি, এবং তাপসের মনোনীত লোকজন, সম্ভবত আওয়ামী লীগের অন্যান্য এমপি কিংবা আওয়ামী লীগের অন্যান্য নেতা যাদের সাথে ভারতের যোগাযোগ আছে, শেখ হাসিনার যোগাযোগ আছে, তারা ঊর্ধ্বতন অফিসারের দায়িত্ব পালন করবে, ডিডিজি বা এডিজি এই জাতীয় পদ, এবং পরবর্তী এক সময় তারা তাদের দায়িত্ব থেকে চলে যাবে, এবং যারা বিদ্রোহ করেছে বিডিআর তারাই এই দায়িত্বগুলো গ্রহণ করবে। এই ছিল তাদের গেম প্ল্যান। 6 নম্বর হলো যে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারা পুরো বিষয়টি জানতেন। তারা 9:30টার আগেই ডিজি বিডিআর এর সাথে কথা বলেছিলেন, জেনারেল শাকিলের সাথে, এবং তারা জানতেন যে ভিতরে একটা কি ধরনের বিস্ফোরক পরিস্থিতি আছে, কিন্তু তারা কোনো অ্যাকশন নেন নাই এই অফিসারদের বাঁচানোর জন্য। এর কারণটা এটাই ধারণা করা যেতে পারে যে তারা চেয়েছিলেন যে ওই দিন বিডিআরে যেন দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করা হয়, এবং এর মাধ্যমে বিডিআর এবং সেনাবাহিনী দুটোকেই যেন ধ্বংস করা যায়। এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ ছিল, যার সাথে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, তাপস এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা এটার সাথে জড়িত ছিলেন। এবং
সর্বশেষ যেটা হচ্ছে, যেটাও একটা রহস্য, যে পুরো সেনাবাহিনী নীরবে দাঁড়িয়ে রইল, তাদের ব্রাদাররা নিহত হলেন, তাদের ব্রাদারদের পরিবার অত্যাচারিত হলো, কিন্তু সেনাবাহিনীর সব জেনারেলরা নীরবে দাঁড়িয়ে থাকলেন। এর দায়িত্ব তদানীন্তন সেনাপ্রধান এবং তদানীন্তন যারা জিওসি ছিলেন, কমান্ডার ছিলেন, তাদের সকলকে এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমাদের দুর্ভাগ্য যে 2009 সালের এই ম্যাসাকারের পরে আজকে প্রায় 16 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এর মধ্যে এ ব্যাপারে একটা সত্যিকারের তদন্ত এখন পর্যন্ত হয় নাই, এবং আমরা জানি না সঠিকভাবে যে সেদিন আসলে কি ঘটেছিল। জাইদি, এতক্ষণ আমরা শুনলাম কেমন করে আপনি সেদিন বেঁচে ফিরেছিলেন প্রায় 1.5 দিনের সেই মর্মন্তুদ অবস্থা থেকে, মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে আপনি যে জীবিত ফিরে এসেছিলেন বিডিআরের বাইরে। এখন আপনার সঙ্গে আমি একটু অন্য বিষয়ে আলোচনা করব, এবং এর মধ্যে কোনো কোনো বিষয়ে হয়তো আপনার জন্য একটু বিব্রতকর হতে পারে, তবু আমাদের দর্শকদের জানার স্বার্থে আমি মনে করি তাদের পুরো বিষয়টি জানা প্রয়োজন। আপনি তো এই মামলা নিয়ে সাক্ষী দিয়েছিলেন, তাই না? স্যার, সাক্ষী দিয়েছি এবং কোর্টে সাক্ষী দিয়েছিলেন? হ্যাঁ, কোর্টে, বিডিআর কোর্টেও দিয়েছি, আবার যেটা জাতীয় কোর্ট যেটা হয় সেখানে দিয়েছি। সেখানেও দিয়েছেন। এবং এটার তো দুটো কমিটি হয়েছিল, একটা সিভিলিয়ান কমিটি ছিল যেটা আনিসুজ্জামান সাহেব যেটার প্রধান ছিলেন, আর একটা মিলিটারি কমিটি হয়েছিল যেটা বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যেটা প্রধান ছিলেন। ওই দুই জায়গায় কি আপনি জবানবন্দি দিয়েছিলেন? আমি স্যার, হ্যাঁ, আমি আর্মিতে যেটা হয় সেটা আমার জবানবন্দিটা নিয়েছিলেন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল, পরবর্তীতে আবুল স্যার। আচ্ছা, তো ওনার কাছে আমি জমা দিয়েছিলাম আমার। মানে একজনের কাছে জমা দিয়েছিলেন। এটা কি লিখিত ছিল? লিখিত ছিল স্যার। আর সিভিলিয়ান যেটা হয়েছিল ওখানে সেখানেও লিখিত দিয়েছেন। আর কোর্টে গিয়ে কি আপনি সাক্ষী দিয়েছিলেন? কোর্টে গিয়েও সাক্ষী দিয়েছিলাম। সাক্ষী দিয়েছিলেন মানে কাঠগড়ায় উঠে কাঠগড়ায় উঠে সাক্ষী দিয়েছিলেন? দুইটা কাঠগড়া হয়েছিল স্যার, একটা বিডিআর ভিতরেই, মানে দরবার হলের ভিতরেই একটা কাঠগড়া হয়েছিল, ওখানেও সাক্ষী দিয়েছিলাম। এবং যেটা মেইন একটা নতুন একটা বিল্ডিং, যে আলিয়া মাদ্রাসার ওখানেও আমি সাক্ষী দিয়েছি। ওখানেও দিয়েছিলেন। আচ্ছা, যে কথাগুলো আজকে আমার দেশের সাথে আপনি শেয়ার করলেন, বিশেষত যে তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার সম্পৃক্ততার বিষয় নিয়ে, এগুলো বিষয়ে কি আপনি আদালতের কাছে বলেছিলেন? স্যার, আদালতের কাছে আমি যেটা স্টেটমেন্ট আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমি একটা 6 পাতার স্টেটমেন্ট লিখেছিলাম। আপনি বলেছেন, এবং সেটা আরেকজন অফিসার নিয়ে গেছিল আপনাকে না বলে, ওটা আবার ফেরত দিয়েছে আমাকে। যখনই আমাকে বিভিন্ন জায়গায় আমাকে স্টেটমেন্ট দিতে হয়েছে এরপরে, তো আমি সব জায়গায় আমি ওই স্টেটমেন্টটাই ফটোকপি করে দিয়েছিলাম। এবং ওই স্টেটমেন্টের ভেতরে কি এই যে তারেক সিদ্দিকীর সাথে আপনার কথা, কিংবা মেজর মঈনের সাথে আপনার কথা, শেখ হাসিনা যে কথা বলতে চাইলেন বা কথা বললেন জেনারেল শাকিলের সাথে, এগুলো সব ছিল আপনার লিখিত? এগুলো সব ছিল স্যার। আচ্ছা, তো আপনি যে পরে যে সাক্ষ্য দিলেন, 2 জায়গায় আপনি বললেন সাক্ষ্য দিয়েছেন, বিডিআর এর ভেতরেও দিয়েছেন, আলিয়া মাদ্রাসাতেও দিয়েছেন, সেই সাক্ষ্যে কি এই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হয়েছিল, না এটা এড়িয়ে যাওয়া হয়েছিল? এটা এড়িয়ে যাওয়া হয়েছিল, প্রশ্ন করা হয়নি এসব ব্যাপারে। তার মানে দর্শক, আপনারা বুঝতে পারছেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই মামলায় এড়িয়ে যাওয়া হয়েছিল, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এবং আজকে যেটা জাইদি আমাদের কাছে বললেন, তার মধ্যে শেখ হাসিনার আলোচনা জেনারেল শাকিলের সাথে, তারেক সিদ্দিকীর কথোপকথন, এই সব বিষয়ে জাইদিকে কোর্টে কোনো প্রশ্নই করা হয়নি। তার মানে এই পুরো বিচারটি একটি সাজানো বিচার ছিল, এবং সত্য উদ্ঘাটনের কোনো চেষ্টা এই বিচারগুলোর মধ্যে করা হয়নি। এবং আমরা যতটা জানি যে দুটো রিপোর্টও তৈরি করা হয়েছিল তদন্ত কমিশন, একটা আনিসুজ্জামান কমিশন আর একটা জেনারেল জাহাঙ্গীর কমিশন, আমার দেশের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী ওই কমিশনগুলোতেও প্রকৃত তথ্য বলা হয়নি, অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছিল। আচ্ছা, যেমন এই যে গোফরানের সাথে তাপসের মিটিং হয়েছিল, আপনি যেগুলো বললেন
তো সেই মিটিংগুলোর বিষয়েও আপনাকে কোনো প্রশ্ন করা হয়নি? এই মিটিংটা আমি আমার এস্টিমেট দিইনি। এই মিটিংটা আপনি দেননি? দিইনি। কেন দেননি? ভয় পেয়েছিলেন? ভয় তো স্বাভাবিক থাকবেই স্যার। তো আবার যখন ওরা মানে এন্টার করলো স্যার, যে কাদের সাহেব যখন আমাকে যে কথাটা বলছিল, ওই কথাটা একটু সামান্য আমি উল্লেখ করেছিলাম। আচ্ছা, আমার কিন্তু statement-এ। পুরোটা দেননি? পুরোটা আমি দিইনি। পুরোটা দেননি, তার মানে আমি বলেছিলাম যে কাদের সাহেব আমাকে জানাছিলেন যে এখানে যদি আমাদের অফিসার থাকতো তাহলে হয়তো স্যার এরকম হতো না, এই কথাটা আপনি বলেছিলেন, উল্লেখ ছিল। কিন্তু তার সঙ্গে ওটা বলেননি যে একটা পিকআপে করে সশস্ত্র ব্যক্তিরা বাইরে থেকে এসেছিল, এটা আপনার বক্তব্যে ছিল না? আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই আমি, যে আপনি মনে আছে আপনার নিশ্চয়ই যে এই ঘটনার পরে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে গেলেন এবং ক্যান্টনমেন্টে সব অফিসাররা তার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলেন, এবং এই প্রতিবাদের কারণে অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন। ওই অনুষ্ঠানে আপনি ছিলেন না? আপনি কি ছিলেন? আমি ওই অনুষ্ঠানে আমি ছিলাম না। ওই অনুষ্ঠানের সময় আমি স্যার সিএমএইচে ভর্তি ছিলাম, এবং সিএমএইচ থেকে আমাকে বলা হয়েছিল যে আমাকে যাওয়া যাবে না। ও, এটা বলা হয়েছিল আপনাকে? এটাও খুব গুরুত্বপূর্ণ তথ্য দর্শক, যে জাইদি যে একজন প্রত্যক্ষদর্শী, যে সর্বপ্রথম আহত হয়েছিল, তাকে সিএমএইচে রেখে বলা হয়েছিল যেন শেখ হাসিনার সাথে বিক্ষুব্ধ অফিসাররা যে মিটিং করেছিল, দরবার করেছিল, যেখানে জেনারেল মঈনও উপস্থিত ছিলেন, অন্যান্য জেনারেল উপস্থিত ছিল, সেই অনুষ্ঠানে যেন জাইদি উপস্থিত না থাকে। অর্থাৎ প্রথম থেকেই এই পুরো বিডিআর বিদ্রোহের ঘটনাটাকে লুকানোর চেষ্টা করা হয়েছে, যাতে করে বাংলাদেশের জনগণ এই বিষয়টি আর জানতে না পারে। তো এবং এরপরে আপনি যে মানে সিএমএইচ থেকে আপনি আর্মিতে কি ফেরত এসেছিলেন, না সরাসরি পিস মিশনে চলে গেলেন? না, সিএমএস থেকে স্যার আমি মানে বিডিআরে ফিরে এসেছিলেন, জয়েন করেছিলাম। আর তখন বোধহয় মইনুল সাহেব দায়িত্ব নিয়েছেন নাকি? জেনারেল মইনুল বোধহয় তখন বিডিআর ছিলেন। এবং আর এসইউ এর সিও কমান্ডিং অফিসার, উনি আমাকে পছন্দ করতেন। উনি আমাকে বললেন যে তুমি, ওনার আন্ডারে আমি ছিলাম ফুলবাড়িতে। উনি তখন ফুলবাড়ি থেকে আর এসইউর, উনি আইকস কোয়ালিফাইড ছিলেন অফিসার, আর এসইউ এর অধিনায়ক হিসেবে জয়েন করলেন। উনি বললেন যে আই ওয়ান্ট মেজর জাইদি, যে যেহেতু আমি জেডিএস হিসেবে রাজশাহীতে আমি ছিলাম। আচ্ছা, কতদিন ছিলেন রাজশাহীতে? রাজশাহীতে আমার জাস্ট পোস্টিং হয়েছে, আমি যাইনি, জয়েন করিনি। জয়েন করেননি? তারপরে পিস মিশনে? তারপরে তখন কিছুদিন আমি আরএসইউতে চাকরি করার পরেই তারপর আমাকে পিস মিশনে পাঠিয়ে দেওয়া হয়। কোন বছরে মনে আছে আপনার? 2010-এর শেষের দিকে। আর তারপরে আপনি দেশে ফিরে এলেন কবে, পিস মিশন সমাপ্ত করে? 11-র শেষের দিকে স্যার। 11-র শেষের দিকে। 12। তারপরে আর কতদিন ছিলেন সেনাবাহিনীতে? তারপর থেকে স্যার আমি চিটাঙ্গেই ছিলাম। চিটাঙ্গে যে বাসায় উঠেছি সেই বাসা থেকেই আমি রিটায়ারমেন্ট। কোন বছর রিটায়ারমেন্ট? 2022। ও, তারপরে এর মধ্যে আপনার আর কোনো প্রমোশন হয় নাই? না। তার মানে আপনি মেজর ছিলেন কোন বছরে? মেজর ছিলাম হচ্ছে 2003 থেকে। 2003 থেকে মেজর ছিলেন? জি। এবং 2003 থেকে 2022 পর্যন্ত আপনার আর কোনো প্রমোশন হয় নাই, অথচ সেনাবাহিনীতে ছিলেন? জি। আচ্ছা, আমার ধারণা ছিল সেনাবাহিনীতে নাকি কিছুদিন প্রমোশন না হলে চাকরিতে থাকতে পারে না, এরকম আমরা সিভিলিয়ানরা শুনেছিলাম। না, এটা একটা মানে এজ বার থাকে। আচ্ছা, এজ বার। আচ্ছা, এজ বারটা থাকে। তার মানে এজ বার সম্পন্ন করা পর্যন্ত আপনি সেনাবাহিনীতে ছিলেন, কিন্তু আর কোনো প্রমোশন হয় নাই আপনার, মেজর হিসেবেই আপনি রিটায়ার করেছেন। তো হয় না যে যারা সার্ভাইভ অফিসার সবাইকে কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে, এক্সেপ্ট মি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনলেন 2009 সালের বিডিআর ম্যাসাকারের মর্মান্তিক কাহিনী। সেখান থেকে বেঁচে ফিরে আসা একজন প্রত্যক্ষদর্শী মেজরের কাছ থেকে। তার বক্তব্য দীর্ঘ ছিল, সেই জন্য আপনাদের চিন্তার সুবিধার উদ্দেশ্যে আমি তার বক্তব্যের খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু উল্লেখ করতে চাই। কারণ আমরা চাই যে আমরা যে অনুসন্ধান চালাচ্ছি আমার দেশ থেকে, তার সঙ্গে আপনারা অর্থাৎ বাংলাদেশের নাগরিকরা যাতে সার্বক্ষণিকভাবে সম্পৃক্ত থাকেন। সেদিন সকালে 8টার সময় দরবার হওয়ার কথা ছিল, দরবার পিছিয়ে করা হয়েছিল সকাল 9টায়।
এই 1 ঘন্টার মধ্যে একটি অজানা পিকআপ এসেছিল, যেখানে সৈনিকদের পোশাক পরা এবং সিভিলিয়ান পোশাকে অস্ত্রধারী লোকজন ঢুকেছিল। তারা কারা ছিল এটা বিডিআর সৈনিক কিংবা অফিসারদের, আর্মি অফিসারদের কেউই বলতে পারেননি। তারপর হত্যাকাণ্ড যখন শুরু হলো দরবার হলের ভেতরে, তখন একদল সৈনিক খুব অবাক হয়ে গিয়েছিল। সেই বিডিআর সৈনিকরা বলেছিল যে এমন হওয়ার তো কথা ছিল না, অথচ আরেকটি দল গুলি শুরু করেছিল। সেই দলটি কারা ছিল? তারা কি বিডিআর সৈনিক ছিল, নাকি বিডিআর সৈনিকদের সঙ্গে বহিরাগত যারা এসেছিল অস্ত্র নিয়ে তারাও সেখানে জড়িত ছিল এবং তাদের একটা ষড়যন্ত্রের কারণেই এই গোলাগুলি শুরু হয়েছিল? তারপর আমরা দেখেছি যে সকাল 9:30টার মধ্যে, 9:30 থেকে 10:45টার মধ্যে তারেক সিদ্দিকী, যিনি শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, এবং স্বয়ং শেখ হাসিনা দুজনের সঙ্গেই বিডিআরের ডিজি জেনারেল শাকিলের কথা হয়েছিল। জেনারেল শাকিল তাদেরকে জানিয়েছিলেন ভয়াবহ বিপদের কথা এবং তাদেরকে উদ্ধার করতে বলেছিলেন সামরিক অভিযান চালিয়ে। সেটা করা হয় নাই। আরেকজনের নাম পাওয়া গেছে বারে বারে আজকের এই সাক্ষাৎকারে, তার নাম মেজর মঈন। রহস্যময় চরিত্র। মেজর মঈন আর্মি থেকে রিটায়ার করেছিলেন, তারপরেও শেখ হাসিনা তাকে বিশেষ দায়িত্ব দিয়ে কাছে রেখেছিলেন। আশ্চর্যের বিষয়, এসএসএফ আছে, তারপরে আরও বিভিন্ন বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে। শেখ হাসিনা সারাক্ষণ নিরাপত্তার মধ্যে থাকতেন, তারপরেও তাকে মেজর মঈনের প্রয়োজন পড়েছিল এবং মেজর মঈন বারে বারে কথা বলেছেন। আজকে যিনি সাক্ষাৎকার দিলেন সেই জাইদির সাথে, তো মেজর মঈন সেদিন কি করছিলেন, তার রোল কি ছিল, এটাও আমাদের জানা আবশ্যক। আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নাম আমাদের আলোচনায় চলে এসছে। একজন হাবিলদার কিংবা সুবেদার নুরুল ইসলাম, যিনি জাইদিকে বাঁচাতে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন সেদিন, তিনিও বিডিআরের সৈনিক ছিলেন। আর তার সঙ্গে গোফরানের নাম বারে বারে এসছে। গোফরানের বাড়িতেই নিয়ে রাখা হয়েছিল জাইদিকে। গোফরান কিন্তু এখনও জেলখানায় বন্দী এবং সে অনেক ঘটনার সাক্ষী। আমরা আরও জেনেছি যে তাপস, শেখ মনির ছেলে, যে সেই সময় এমপি ছিল, ওই অঞ্চলের এমপি ছিল, মানে ধানমন্ডির এমপি ছিল, সেই ব্যক্তি নাকি বিডিআরের ডিজি হতে চেয়েছিল এবং তারা বিডিআরটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। একজন সিভিলিয়ান কি করে বিডিআরের ডিজি হতে চায় আমাদের জানা নাই, কিন্তু সেটাই নাকি তাদের পরিকল্পনা ছিল। তো আজকে আমরা যেগুলো শুনলাম, জাইদির জবানিতে যেগুলো শুনলাম, সেটাই কি পুরো কাহিনী? সেটা পুরো কাহিনী নয়, এটা একটা খণ্ডিত কাহিনী। কারণ এটা শুধুমাত্র জাইদি যা দেখেছে সেই 1.5 দিনের কাহিনী। এরকম জাইদির মতো শত শত অফিসার আছেন আর্মির, জাইদির মতো এরকম বিডিআরের সৈনিকেরা আছেন। এমনকি 2টো তদন্ত হয়েছিল, আপনাদের মনে আছে, জাইদিও বলেছে। একটা তদন্ত হয়েছিল আনিসুজ্জামানের নেতৃত্বে, যেটা আমলাদের তদন্ত টিম ছিল। আর একটা তদন্ত হয়েছিল আর্মির থেকে, সেটার তদন্ত প্রধান যিনি ছিলেন তিনি আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর। তো সেই তদন্ত কমিটির কাছে জাইদি কিন্তু তার বক্তব্য দিয়েছে 2বার। জাইদি আবার কোর্টেও সাক্ষ্য দিয়েছে, কিন্তু জাইদি স্বীকার করেছে আমাদের কাছে যে সাহস করে কোর্টের কাছে জাইদি সকল কথা বলতে পারে নাই। এবং জাইদি যে লিখিত বক্তব্য দিয়েছিল 2টো কমিটির কাছে, সেখানেও নাকি কাটাছেঁড়া করা হয়েছিল, কারণ আসল কাহিনী যাতে জনগণ জানতে না পারে এই বিডিআর হত্যাকাণ্ডের পেছনে কারা কারা জড়িত ছিল, সেটা লুকানোর জন্যেই জাইদিকে কোর্টে সত্য বক্তব্য দিতে দেয়া হয় নাই, কিংবা জাইদির যে লিখিত বক্তব্য সেখানেও কাটাছেঁড়া করা হয়েছে। আমাদের এই অনুসন্ধান অব্যাহত থাকবে। আমার দেশ এই অনুসন্ধান বিডিআরের করেই যাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সাধ্যমতো আমরা
এর মূলে পৌঁছাতে পারি যে এই বিডিআর ম্যাসাকারের ষড়যন্ত্রে কারা কারা সামিল ছিল, দেশি বিদেশি কারা সামিল ছিল, কারা এসছিল, শেখ হাসিনা কবে নির্দেশ দিয়েছিলেন, আর্মি কেন চুপ করে বসেছিল। একটা সহজ প্রশ্ন আমাদের মাথায় চলে আসে যে আর্মি চিফ তিনি জানেন যে বিডিআরে যে আর্মি অফিসাররা তাদের জীবন ঝুঁকির মধ্যে, তাদের পরিবারের জীবন ঝুঁকির মধ্যে, এমনকি বিডিআরের যে সৈনিকেরা এই বিদ্রোহের সাথে জড়িত ছিল না তাদের জীবনও ঝুঁকির মধ্যে, তারপরেও তখন তদানীন্তন সেনাপ্রধান জেনারেল মঈন চুপ করে বসে থাকলেন। কাজেই জেনারেল মঈনকেও এর জবাব দিতে হবে, যদিও জেনারেল মঈন এখন আমেরিকাতে আছেন। কাজেই তার জবানবন্দি কিভাবে পাওয়া যাবে আমি জানি না, হয়তো কূটনৈতিক চ্যানেলে পাওয়া যেতে পারে। এবং সেদিন আরও যে সকল অফিসার তারা অ্যাকশন নিতে পারতেন তাদেরও জবানবন্দি নেওয়া প্রয়োজন, যেমন 9 ডিভিশনের জিওসি, তিনি চুপ করে কেন বসেছিলেন, কিংবা 46 ব্রিগেডের যিনি প্রধান ছিলেন, কিংবা আর্মি হেডকোয়ার্টারে যেসব জেনারেলরা সেদিন ছিলেন, তারা কেন মঈনের উপরে চাপ সৃষ্টি করেন নাই অপারেশন চালানোর জন্যে। সবচেয়ে বড় কথা হলো তারা রাত পেরোতে দিলেন কেন। এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনোভাবেই তো প্রথম যেদিন বিদ্রোহ হলো 25 ফেব্রুয়ারি, সেদিন সন্ধ্যা পর্যন্ত এটাকে টানার কোনো যুক্তি ছিল না। এটা তারা হতে দিলেন কেন? সন্ধ্যার আগেই তো এটার সমাধান হওয়া উচিত ছিল। এটার সমাধান শেখ হাসিনা হতে দেন নাই, তারেক সিদ্দিকী হতে দেন নাই, এবং সম্ভবত যেটা সন্দেহ করা হয় যে ভারত থেকে কিলিং স্কোয়াড এসেছিল, কাজে ভারতের যারা জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে তারাও এটার সমাধান ওই দিনের মধ্যে হতে দেন নাই। রাতের বেলা আরও হত্যাকাণ্ড চালানোর জন্যে, রাতের বেলা সেনাবাহিনীর পরিবারের উপরে নির্যাতন চালানোর সুবিধা করে দেওয়ার জন্যে তারা দিনের মধ্যে সমাধান করেন নাই। এবং এটা সমাধান হতে হতে পরের দিন বিকেলে যখন জাইদিরা ছাড়া পেয়ে বেরিয়ে এসছে তখন কিন্তু পরের দিন বিকেল হয়ে গেছে। অর্থাৎ 1.5 দিনেরও অধিক সময় বিডিআরের ভিতরে হত্যাকাণ্ড চলেছে, নারকীয় হত্যাকাণ্ড চলেছে, অত্যাচার চলেছে। কাজেই এই পুরো কাহিনী জানবার জন্যে আমরা আশা করব জাইদির মতো আরও যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা আমার দেশের কাছে এগিয়ে আসবেন, আমার দেশকে তাদের বক্তব্য তারা জানাবেন। এবং শুধু সেনাবাহিনীর অফিসারদের আমি আহ্বান করছি না, আমি বিডিআর সৈনিকদেরও আহ্বান করছি, তারাও যেন আমার দেশের কাছে তথ্য নিয়ে আসেন। আমরা তাদের বক্তব্য এভাবে জাতির কাছে তুলে ধরব। আমরা পুরো বিষয়টি এতটা ট্রান্সপারেন্সির সঙ্গে করতে চাই যাতে করে শুধু আমার দেশ নয়, বাংলাদেশের যে সমস্ত দর্শক শ্রোতারা এটা দেখবেন, এই অনুষ্ঠান আমাদের এই সাক্ষাৎকারগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তারাও একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে কিভাবে সেদিনের এই হত্যাকাণ্ড সংগঠন করা হয়েছিল। এবং আমরা এক পর্যায়ে আমরা বর্তমান যিনি হোম মিনিস্টার আছেন বা হোম অ্যাডভাইজার আছেন জেনারেল জাহাঙ্গীর, তারও সাক্ষাৎকার নিতে চাইব। তিনি এখন সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছেন আমাদের সাংবাদিকের কাছে। তিনি বলেছেন যেহেতু তিনি তদন্ত কমিটির প্রধান ছিলেন এবং যেহেতু আরেকটি তদন্ত কমিটি এখন গঠন করা হয়েছে এবং যেহেতু ব্যাপারটি সাবজুডিস আছে, কাজেই তিনি এখন এ বিষয়ে কথা বলতে চান না। কিন্তু পুরো বিষয়টি জানতে হলে জেনারেল জাহাঙ্গীরেরও বক্তব্য দেওয়া প্রয়োজন, কারণ তিনি কি তার রিপোর্টে সকল কথা সাহসের সাথে বলেছিলেন, নাকি তিনি তদানীন্তন সরকারের চাপে, শেখ হাসিনা, মঈন এদের চাপে তিনি স্যানিটাইজ করেছিলেন তার রিপোর্টকে? এটা জনগণের জানার অধিকার আছে। কাজে একটা পর্যায়ে আমরা জেনারেল জাহাঙ্গীরের কাছেও গিয়ে উপস্থিত হব তার বক্তব্য নেওয়ার জন্যে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে দেখেছেন সেই সুপ্রিয় শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার দেশের যে অনুসন্ধান চলছে এটা অব্যাহত থাকবে। আমরা খুব দ্রুতই আবার দর্শক শ্রোতাদের সাথে পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। আল্লাহ হাফেজ।